আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা। আজকে তোমাদের সামনে আমি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। যখনই আমি বললাম বাস্তব সংখ্যা, তখনই মনে প্রশ্ন জাগবে যে আসলে সংখ্যা বলতে কি তাহলে বাস্তব সংখ্যাই বোঝায়, নাকি এর বাইরেও কোনো সংখ্যা আছে? হ্যাঁ, এর বাইরেও সংখ্যা আছে। তাহলে সংখ্যা শ্রেণী বলতে আমরা দুই প্রকারের সংখ্যা বুঝব। সংখ্যা শ্রেণী বলতে নাম্বার 1 বাস্তব সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। আরেকটি হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, যাকে আমরা আর প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এর মূল পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে এর মূল পার্থক্যটা কি। বাস্তব সংখ্যার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি অঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ ধনাত্মক বা শূন্য পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলবো। কোনো সংখ্যাকে বর্গ করলে যদি অঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। যেমন -1 হোল স্কোয়ার 1, -2 হোল স্কোয়ার 4, 0 স্কোয়ার 0, 1 স্কোয়ার 1। দ্যাট মিনস -1, -2, 0, 1 এই সংখ্যাগুলি কি সংখ্যা? বাস্তব সংখ্যা, কারণ এদেরকে বর্গ করলে আমরা কি পেয়েছি? ধনাত্মক অথবা শূন্য মান পেয়েছি। তাহলে অবাস্তব সংখ্যাটা কি? অবাস্তব সংখ্যাটা হচ্ছে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক মান পাওয়া যায়, তাহলে সেগুলোকে কি বলবো আমরা? অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। যেমন √1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি -1, √2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি -2, √3 হোল স্কোয়ার ইকুয়াল টু কি -3। তার মানে হচ্ছে √1 √2 √3 এগুলো হচ্ছে কি সংখ্যা? কাল্পনিক বা অবাস্তব সংখ্যা। √1 কে এই জন্য কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা অবাস্তব বা কাল্পনিক সংখ্যার সংজ্ঞা হিসেবে বলতে পারি কোনো সংখ্যার সাথে যদি আই অথবা √1 গুণ আকারে থাকে, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো অবাস্তব সংখ্যা। এই বিষয়ে আমাদের গণিত দ্বিতীয় পত্রেরই তৃতীয় অধ্যায়ে বিশদ আলোচনা আমরা করব। আমরা আজকে শুধুমাত্র এখানে জেনে রাখলাম বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সাথে মূল পার্থক্যটা কোথায়। আজকের আলোচ্য বিষয় আমার হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আসলে আমরা খুব সহজ মনে করি বা শিক্ষার্থীরা খুব সহজ মনে করে, কারণ নবম এবং দশম শ্রেণীতে এই বিষয়ে আমাদের আলোচনা ছিল, কিন্তু আসলে এটা খুব একটা সহজ বিষয় না। তবে আমি চেষ্টা করব তোমাদেরকে মোটামুটিভাবে এমনভাবে তুলে ধরার জন্য যাতে তোমাদের কাছে বিষয়গুলি খুবই সহজ মনে হয়। যাই হোক, এবার আমি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা দেখাবো। বাস্তব সংখ্যাকে তাহলে আমরা কি করি? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুই ভাগে আমরা এটাকে কি করে থাকি? সাধারণত এই দুই ভাগে আমরা ভাগ করে থাকি। এখন মূলদ সংখ্যা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আগে থেকে ধারণা আছে। মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করে থাকি, সেই সকল সংখ্যাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। এখন p/q, এই যে আমি p/q বললাম, তাহলে p এবং q এর পরিচয় দিতে হবে। অবশ্যই মূলদ সংখ্যাকে যখন আমরা p/q আকারে প্রকাশ করতে যাব, তখন কিউটা অবশ্যই শূন্য হতে পারবে না। দ্যাট মিনস q ইজ নট ইকুয়াল টু 0। আমি এই সংজ্ঞাটা একটু পরে লিখে দেবো, তবু একটু আমি বলে নিচ্ছি। p/q আকারে প্রকাশ করা যাবে এবং q অবশ্যই শূন্য হতে পারবে না, এবং p এবং q কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। কোনো কোনো জায়গাতে এখানে কিন্তু ধনাত্মক সংখ্যা বলা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা না, বিষয়টা এরকম না। এখানে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। আর p এবং q কি হতে হবে? সহমৌলিক। সহমৌলিক বিষয়টা কি? সহমৌলিক বিষয়টা হচ্ছে যে সেখানে p এবং q এর মাঝে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকতে পারবে না। তাহলে এই সমস্ত সংখ্যাগুলিকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা স্বভাবতই যে সংখ্যাগুলি মূলদ নয়, সেই সংখ্যাগুলি অমূলদ। অর্থাৎ মূলদ সংখ্যার যে ক্রাইটেরিয়া আছে, যে বৈশিষ্ট্যগুলি আছে, এই বৈশিষ্ট্যগুলি যে সংখ্যাগুলি না মেনে চলবে, সেই সংখ্যাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। এখন আসি আমরা আবার মূলদ সংখ্যার প্রকারভেদের মধ্যে। মূলদ সংখ্যা আবার কয় প্রকার? মূলদ সংখ্যা হচ্ছে আবার
দুই প্রকার। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটি হচ্ছে ভগ্নাংশ। এই যে আমি বললাম পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অপরটি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে দুইটি অংশে বিভক্ত করা যায়। একটি অংশ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি, আর আরেকটি হচ্ছে শূন্য। এখন আসি আমরা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আবার দুই অংশে বিভক্ত করা যায়। একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ, অপরটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের আবার দুইটি পার্ট। একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, অপরটি হচ্ছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপরটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই হচ্ছে মোটামুটি বাস্তব সংখ্যার প্রকারভেদ। এখানে তোমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, পৌনঃপুনিক, সসীম দশমিক ভগ্নাংশ এগুলো সম্পর্কে তোমাদের আগে থেকেই ধারণা আছে। তাহলে এখন এই যে আমরা বাস্তব সংখ্যার যে প্রকারভেদটা দেখালাম, এর পরেও এখানে আরও বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত করা যায়, কিন্তু সেগুলো তোমাদের জানার প্রয়োজন নেই। এগুলো এই পর্যন্ত জানলেই তোমাদের মোটামুটি চলবে। এখন আমরা আসি যে আমরা যেভাবে এখানে পড়েছি বা যেভাবে আমি দেখিয়ে দিয়েছি, মোটামুটি তোমাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু প্রশ্ন আসে, যেমন সাবসেট হিসেবে প্রশ্ন আসে, কোনটা কার চেয়ে বড় বা কোনটা কার চেয়ে ছোট। সেক্ষেত্রে আমরা কি করব, আমি তোমাদেরকে আরও শর্টলি কয়েকটি লাইন আমি তোমাদের লিখে দিব, যাতে তোমাদের প্রশ্নগুলোর উত্তর খুব সহজে খুব শর্ট সময়ে তোমরা অ্যান্সার করতে পারো। দেখো একটু খেয়াল করে, আমরা প্রথমে বলেছিলাম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? এন। তাহলে এন ইকুয়াল টু কী হয়? 1, 2, 3 এভাবে চলতে চলতে কি হয়? ইনফিনিটি পর্যন্ত চলে যায়। এরপরে আসি আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ক্যাপিটাল জেডকে আমরা কি বলি? মাইনাস ইনফিনিটি, এভাবে যেতে যেতে কি হবে? -2, -1, 0, 1, 2 এইভাবে যেতে যেতে কি হবে? ইনফিনিটি পর্যন্ত। আর মূলদ সংখ্যার সংজ্ঞাটা আমরা একটু আগেই বলেছি। মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা, ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে সেই মূলদ সংখ্যাটাকে যদি ক্যাপিটাল কিউ হয়, কিউ ইকুয়াল টু কী হয়? এটাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিউ ইজ নট ইকুয়াল টু 0। পি ও কিউ পূর্ণ সংখ্যা। আরও কি আছে? পি ও কিউ সহমৌলিক। এটাকে যদি আমি সেট হিসেবে প্রকাশ করি, তাহলে আমি এভাবে বলতে পারি। তার মানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে স্বাভাবিক পূর্ণ সংখ্যার মাঝে স্বাভাবিক সংখ্যার সবগুলি সংখ্যা আছে, আবার এদিকে মূলদ সংখ্যার মাঝে পূর্ণ সংখ্যার সবগুলি সংখ্যা আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এন সাবসেট অফ জেড, ক্যাপিটাল জেড, সাবসেট অফ কিউ, সাবসেট অফ ক্যাপিটাল আর। এই অবজেক্টিভে এই ধরনের কোশ্চেন চলে আসে। তারা আমাদের ওই শ্রেণীবিন্যাস এবং এই জিনিসগুলি যদি আমাদের স্পষ্ট করে ধারণা থাকে, তাহলে আমরা এগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। এবার আসব যে আমরা যে মূলদ সংখ্যা বলছি, এখন কোন কোন সংখ্যাগুলি মূলদ সংখ্যা? আমরা শ্রেণীবিন্যাসে পড়েছি যে কোন কোন সংখ্যা, কিন্তু পরীক্ষার হলে দেখা যায় আমরা যখন অবজেক্টিভ সলিউশন করতে চাই, এত কিছু চিন্তা করার সময় আমাদের থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে জিনিসটুকু বের করতে হবে যে আসলে মূলদ সংখ্যা আমরা কাকে কাকে বলবো। সেই জন্য আমি এখন তোমাদেরকে ঠিক খুব শর্টলি লিখে দেবো যে আসলে কোন কোন সংখ্যাগুলি মূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা উত্তর হিসেবে লিখতে পারি নাম্বার 1 পূর্ণ সংখ্যা, নাম্বার 2
সসীম দশমিক ভগ্নাংশ, এটা আমরা খুব ভালো করে, যেমন 3.14 এই টাইপের। তারপরে আমি বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়? 2/3, 5/6 এই সকল সংখ্যা। অপ্রকৃত ভগ্নাংশ যেমন 5/3। নাম্বার 3, পৌনঃপুনিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ, যেমন 3.145। তাহলে আমরা খুব শর্টলি আমরা এই কথাগুলি বলতে পারলাম। এরপরে আসবো আমরা অমূলদ সংখ্যা। এবারে আসি আমরা অমূলদ সংখ্যায়। অমূলদ সংখ্যাকে আমরা কিউ প্রাইম বা কিউ সি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল আর মাইনাস কিউ। অর্থাৎ ক্যাপিটাল আর থেকে যদি আমরা কিউ অর্থাৎ মূলদ সংখ্যা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? আমরা অমূলদ সংখ্যা পেয়ে যাব। এবার আমরা দেখব যে আসলে অমূলদ সংখ্যা কোনগুলো। আমরা খুব অনায়াসে যাতে এই সংখ্যাগুলোকে বের করতে পারি, সে কারণেই আসলে এই চিন্তা ভাবনা করা। দেখো, তাহলে অমূলদ সংখ্যা কোনগুলি হবে? মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলেছি? আমরা বলেছি সেখানে হবে সসীম দশমিক এবং পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যাগুলি কিন্তু অসীম হয়, কিন্তু তারপরেও যদি সেটা পৌনঃপুনিক হিসেবে লেখা যায়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? আমরা সেগুলোকে মূলদ সংখ্যা বলবো। কিন্তু অমূলদ সংখ্যাটা কি হবে? নাম্বার 1-এ আছে অমূলদ সংখ্যার মধ্যে যে পৌনঃপুনিক নয়, অর্থাৎ পৌনঃপুনিক হিসেবে লেখা যাবে না, এরূপ অসীম দশমিক ভগ্নাংশ। সর্বত এই ধরনের সংখ্যা আমরা কি বলতে পারি? 5.1461234 এইভাবে চলতে থাকবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। নাম্বার 2, সকল মৌলিক সংখ্যার n-তম মূল, যেমন √2, √3, কিউব রুট 11 ইত্যাদি। তার আমরা দুইটি পেয়ে গেলাম। এবার আসি নাম্বার 3, তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা। এটাকে ইংরেজিতেও লেখা হয়, আবার বাংলাতেও থাকে, ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা। তাহলে এগুলো কোন সংখ্যা? পাই, ই, ln2 ইত্যাদি সংখ্যাগুলি হচ্ছে তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল। এই 3 ধরনের সংখ্যাগুলি কি হয়? এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমরা পাইকে কি দ্বারা প্রকাশ করে থাকি? 3.14159 এভাবে দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে নর্মালি এটাকে আমরা 9কে 6 হিসেবে ব্যবহার করি, কিন্তু পায়ের এরকমভাবে অসীম পর্যন্ত মান আছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখি, আমরা 9-10-এ যে বিষয়টা পড়েছি, পাই হিসেবে আমরা কোনো জায়গাতে পাই হিসেবে কি লিখেছি? 22/7। তাহলে এটা কি? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কি হবে? মূলদ সংখ্যা। কিন্তু আমরা একটু আগে বললাম যে অমূলদ সংখ্যা হচ্ছে পাই, এখানে হচ্ছে মূলদ সংখ্যা। তার আসলে বিষয়টা কি? বিষয়টা আসলে এরকম যে পাইকে 22/7 দ্বারা যে আমরা প্রকাশ করেছি, এটা আসলে প্রকাশ করা যায় না। যদি প্রশ্নে বলা থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা হচ্ছে 22/7, এটা হচ্ছে এটার খুব কাছাকাছি মান। এই কারণে এটাকে দেখা যায় যে হিসেবে প্রকাশ করা হয়। এটার মানটা হচ্ছে 3.1428 এরকম একটা মান। তার মানে এখানে পায়ের মূল যে মানটা, অরিজিনাল যে মানটা, সেটা হচ্ছে 3.14159, এর এখানে হচ্ছে 3.1428 সামথিং। তার মানে এখানে প্রথম দুইটি দশমিকের পরে দুইটি অঙ্ক আমাদের মিলে, এই কারণে দেখা গেছে যে এটাকে আমাদের কি করা হয়েছে? এটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা আসলে এটার অ্যাপ্রোপ্রিয়েট মান না।
এটা সঠিক না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে কোনটা, এটা সাধারণত ব্যবহার করতে হবে। আমরা এটা কখনোই ব্যবহার করতে পারবো না। যদি প্রশ্নে বলা থাকে সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে এটা হচ্ছে কি মান, এটা অবশ্যই একটি মূলদ সংখ্যা। আর এই পাইটা আসলে কি সংখ্যা, পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মোটামুটি আমার কাছে মনে হয় যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন আমাদের আসে, তাহলে অবশ্যই আমরা যে কোনো ধরনের প্রশ্ন খুব দ্রুত আমরা অ্যান্সার করতে পারবো। আজকের আমার আরেকটু আলোচনা বিষয় হচ্ছে বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ নিয়ে আমি একটু আলোচনা করব। বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ, বাস্তব সংখ্যার এক্সিমস, দ্যাট মিনস তাহলে বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ। বাস্তব সংখ্যার আমাদের সকল বইতেই 7টি স্বীকার্য হিসেবে দেওয়া আছে। তো বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলি বইয়ের মধ্যে দেওয়া আছে, ওরা যেভাবে সাজিয়েছে আমি ঠিক ওইভাবে সাজাবো না, আমি একটু অন্যভাবে সাজাবো। এই কারণেই সাজাবো যে আমরা যখন অঙ্কগুলি করতে যাই দেখা যায় যে প্রায় সেম কয়েকটি অঙ্ক আছে, যাতে ওই অঙ্কগুলি করতে আমাদের কিছুটা সুবিধা হয়। সেই কারণেই আমি আসলে ঠিক বইয়ের মতো করে ওইভাবে সিরিয়ালটা দিব না, আমি আমার মতো করে সিরিয়ালটা দিব, যাতে আমাদের অঙ্ক করার সময় আমরা কিছুটা সুবিধা পাই। নাম্বার 1, অনন্যতা বিধি। অনন্যতা বিধি হচ্ছে A, B, C, D এই সকল সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয়, A = B, C = D হলে নাম্বার 1 আমরা বলতে পারি A + C = B + D। নাম্বার 2 বলতে পারি AC = BD। তার মানে হচ্ছে বাস্তব সংখ্যা অনন্যতা বিধিটা কি, যদি দুইটি সমান হয়ে থাকে A = B এবং C = D হয়ে থাকে, তাহলে বামপক্ষ যোগ এবং ডানপক্ষ যদি আমরা যোগ করি তাহলে কি হবে, তারা সমান আসবে। এবং বামপক্ষ গুণ এবং ডানপক্ষ যদি আমরা গুণ করি তাহলেও সেটা সমান আসবে। নাম্বার 2, সংযোজন বা সহযোজন বিধি। A, B, C বিনংশ যদি R হলে তাহলে কি হবে, নাম্বার 1 A + B + C = A + B + C। নাম্বার 2 AB × C হলে A × BC। নাম্বার 3 দেখো আমি এখানে এই নামগুলি, এগুলোর যে নামগুলি আছে আমি দুটো নামই লিখে দিচ্ছি এই কারণে, কখনো কখনো প্রশ্নের সহযোজন থাকতে পারে, কখনো কখনো প্রশ্নে বিপরীতক না থেকে বিপরীতক থাকতে পারে। সেক্ষেত্রে এই দুইটি যে একই অর্থ, এটা যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু আমি এটা অ্যান্সার করতে পারবো না। আমার জানা জিনিস আমি অ্যান্সার করতে পারি, এই কারণে আমি সবগুলি নামই এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি যে বিধিগুলি আমি দেখিয়েছি তার মধ্যে এখানে যে 1 2 1 2 1 2 দিয়েছি, তো এটা হচ্ছে এই একগুলি হচ্ছে প্রত্যেকটি হচ্ছে যোগের, আর 2 নাম্বার যে আমি দিয়েছি সেই 2 নাম্বারগুলি হচ্ছে গুণনের। এবার আমরা বাকি 4টা বিধি বলবো। নাম্বার 4, অভেদকের অস্তিত্ব। A belongs to R হলে নাম্বার 1 A + 0 = 0 + A = A। নাম্বার 2 A × 1 = 1 × A = A। তো এখানেও ঠিক একই, 1 নাম্বার হচ্ছে যোগের, 2 নাম্বার হচ্ছে গুণনের। নাম্বার 5, এখন আমি তোমাদেরকে আবদ্ধতা বিধি বলবো। আবদ্ধতা যেটা তোমাদের সকল বইতেই 1 নাম্বার হিসেবে আছে। A, B belongs to R হলে নাম্বার 1 A + B belongs to R। নাম্বার 2 AB belongs to R। তার অর্থ হচ্ছে যে যদি A এবং B যদি বাস্তব সংখ্যা হয় তাহলে ওই দুইটি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাও বাস্তব সংখ্যা হবে, যদি আমরা গুণ করি তবু সেটা বাস্তব সংখ্যা হবে। বন্টন বা বিতরণ বিধি। A, B, C belongs to R হলে A × B + C = AB + AC। B + C × A হলে BA + CA। এবার আসি 7 নাম্বার বিধি।
7 নম্বর বিধিটা কি? বিনিময় বিধি। এ বি বিলংস টু ক্যাপিটাল আর হলে নাম্বার 1 এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, নাম্বার 2 এ বি ইকুয়াল টু বি এ। এই যে আমরা 7টা বিধি পড়লাম, এই 7টা বিধি বা স্বীকার্য তোমরা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে, কারণ এই বিধির মাধ্যমে আমাদের কিছু সমস্যার সমাধান করতে হবে। তোমরা যে কোনো একটি রাইটারের বই ফলো করতে পারো। তোমাদের সিলেবাসে যে ধরনের অঙ্কগুলো আছে, যে টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে, সব ধরনের অঙ্কগুলি আমি করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি কয়েকটি সমস্যার সমাধান করব। দেখো, এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি যে আসলে এ দুটো যদি দিক থেকে আমরা বাদ দিই তাহলে কি হয়ে যায়? বি ইকুয়াল টু সি। এই কাজটি আমরা করব, তবে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে বিধির মাধ্যমে, এবং প্রত্যেকটা বিধি আমাদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আমরা যদি এই বিধিগুলি না উল্লেখ করে দিই, পুরো অঙ্কটা হওয়ার পরেও দেখা যাবে আমরা শূন্য পাবো। কাজে সেই নিয়মটা আমাদের সম্পূর্ণরূপে আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি। আমরা প্রথমেই লিখব দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি। তা আমরা উভয় পক্ষে কি করতে পারি? একই সংখ্যা যোগ করতে পারি। আমরা প্রথমেই এই শর্তটা শিখেছিলাম। আমরা বলেছিলাম যে উভয় পক্ষে যদি আমরা একই সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে? আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা কি যোগ করেছি? মাইনাস এ যোগ করেছি। তাহলে এই বিধিটাতে কি ছিল? অনন্যতা বিধি। এটা ছিল যোগের অনন্যতা বিধি। তাহলে আমরা এরপরে কি শিখেছিলাম? যদি আমরা দুইটি সংখ্যার সাথে আমাদের সংযোগ করা থাকে, আমরা যদি অন্য দুইটির সাথেও সংযোগ করি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে মাইনাস এর সাথে যদি আমরা এ যোগ করে ফেলি আর বিটাকে আলাদা করে দিই, আবার অন্য দুইটির সাথে এটার সাথে যদি সংযোগ করি তাহলে আমাদের কি হবে না? মানের কোনো পরিবর্তন হয় না। এই যে আমরা এটা লিখেছি, এটাকে বলা হয় যোগের সংযোজন বা সহযোজন বিধি। দুইটি বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা যদি আমরা যোগ করি তার রেজাল্ট আসবে 0। এটাকে কি বলা হয়? যোগের বিপরীতক বিধি। শূন্যের সাথে যদি আমরা কোনো সংখ্যা যোগ করি তাহলে কি হবে? মান অপরিবর্তিত থাকবে। দ্যাট মিনস শূন্যের সাথে আমরা যাই যোগ করি না কেন তাহলে কি থাকবে? সেই সংখ্যাটাই আমাদের থাকবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বি ইকুয়াল টু সি। এই বিধিটাকে বলা হয় অভেদক বিধি। এখানে আমরা সাধারণত সাইড নোট দিয়ে অঙ্কটা শেষ না করাই ভালো। আমরা সাইড নোট দিয়ে অঙ্ক শেষ করি না এবং ইমপ্লাইজ দিয়েও শেষ করি না। তাহলে আমরা শেষে লিখে দিব অতএব বি ইকুয়াল টু সি। আমাদের প্রমাণ হয়ে গেল। তো এই যে আমরা সকল বিধি আমাদের জানা সত্ত্বেও এই বিধিগুলি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, সেক্ষেত্রে এই বিধিগুলি আমরা ভুলে যেতে পারি। সেক্ষেত্রে আমরা একটি টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকটা হচ্ছে, তোমরা মনে রাখবে অ, স, বি, অ। প্রথম অ দ্বারা বোঝাবে হচ্ছে অনন্যতা, স দ্বারা বোঝাবে হচ্ছে সংযোজন, বি দ্বারা বোঝাবে হচ্ছে বিপরীতক, অ দ্বারা বোঝাবে হচ্ছে অভেদক। এই নিয়মের আরও দুটি অঙ্ক আছে প্রায় সেম নিয়মে। সেক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা মনে রাখি আমরা কিছুটা উপকৃত হব। তাহলে আমরা কি মনে রাখবো? অসবীয়। এরপর আমরা আরেকটা সমাধানের দিকে যাই। এসি ইকুয়াল টু বিসি এবং সি ইজ নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি। অনেকটা একই প্রসেসে আমরা সমাধানটা করতে পারি। প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে এসি ইকুয়াল টু বিসি। এখান থেকে আমরা যদি উভয় পক্ষে সি টু দি পাওয়ার -1 গুণ করি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। আমরা একটু আগেই শিখেছি অসবীয়, এই একই সেম নিয়মের অঙ্কটা, এটাও কিন্তু সেম, শুধুমাত্র এটা হবে সবই গুণনের। তাহলে এখানে আমরা যদি ওই হিসাবটা নিয়ে আসি অসবীয়, তাহলে প্রথমটা কি ছিল আমাদের? অনন্যতা। এটা কি? আমরা গুণনের অনন্যতা বিধি। তারপরে আমরা কি করব? অন্য দুইটির সাথে সংযোগ করে দিব। তাহলে এটা কি হবে? গুণনের সংযোজন বিধি। কোনো সংখ্যার সাথে
তার বিপরীত চিহ্ন বিশিষ্ট অঙ্ক যদি আমরা গুণ করি তাহলে কি হবে 1 b ইন্টু 1। তাহলে এটাকে আমরা কি বলতে পারি গুণনের বিপরীতক বিধি। কোনো সংখ্যার সাথে 1 গুণ আকারে থাকলে মান অপরিবর্তিত থাকে, এটাকে কি বলা হয় গুণনের অভেদক বিধি। অতএব a ইকুয়াল টু b। তাহলে দেখা গেছে এখানেও আমরা কি কোনটা মেনটেন করেছি অসবিয়। তাহলে এই টাইপের যখন অঙ্ক থাকে তাহলে আমরা যদি অসবিয়টা মনে রাখি তাহলে এই টাইপের যে কোনো ধরনের অঙ্ক আসলেই আমরা সেটা খুব সহজেই সমাধান করতে পারবো। এবার সেই সমস্যা নাম্বার 3। আচ্ছা, এই যে আমাদের প্রমাণটা a ইন্টু 0 ইকুয়াল টু 0 এটা হবে, তাই না? এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও এখানে কি করতে হবে আমাদের এটা বিধির মাধ্যমে এই প্রমাণটা করতে হবে। কোনো প্রমাণই আমরা নর্মালি করতে পারবো না, প্রত্যেকটা প্রমাণই এখানে কি করতে হবে বিধির মাধ্যমেই করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে প্রমাণটা করতে পারি 1 প্লাস 0 ইকুয়াল টু 1। তাহলে এটি কি বিধি যোগের অভেদক বিধি। দেখো একটু খেয়াল করে, আমরা জানি যে আসলে গণিতে হয়তো মুখস্থ করতে হয় না, আসলে প্রত্যেকটা বিষয়ে মুখস্থ করতেই হয়, সেটা পৌরনীতি হোক গণিত হোক বা অন্য যে কোনো বিষয় হোক, মুখস্থের কিছু বিষয় থেকেই যায়। এখানে দেখো যদি আমি এটা মনে না রাখতে পারি যে 1 প্লাস 0 ইকুয়াল টু 1 এটা দিয়ে আমি প্রমাণটা করবো তাহলে কিন্তু আমরা এটা শেষ করতে পারবো না, তাহলে এটা আমাদেরকে মনেই রাখতে হবে। তারপর আমরা কি করব উভয় পক্ষে যদি আমরা একই সংখ্যা গুণ করি তাহলে আমাদের কি মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু এখানে আমাদের a আছে সে কারণে আমরা a দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলাম। তাহলে এটাকে কি বিধি বলা হয় গুণনের অনন্যতা বিধি। এরপর আমরা কি করতে পারবো a ইন্টু 1 প্লাস a ইন্টু 0 ইকুয়াল টু a ইন্টু 1, এটাকে কি বিধি বলা হয় বন্টন বিধি। এর সাথে 1 যদি আমরা গুণ করি তাহলে এই থাকবে, এটাকে কি বলা হয় গুণনের অভেদক বিধি। এখন দেখো ঠিক প্রথম সমস্যার মতো চলে এসছে, আমাদের অসবিয়তে আমরা চলে এসেছি। তার আমরা কি করব উভয় পক্ষে মাইনাস a যোগ করে দিব। তো এটা কি বিধি আমরা শিখেছিলাম অসবিয়, তার প্রথমটা হচ্ছে কি যোগের, এগুলো সবগুলি যোগের আসবে, যোগের অনন্যতা বিধি। তারপর আমরা কি করে দিব অন্য দুইটির সাথে সংযোগ করে দিব, এটা কি বলা হয় যোগের সংযোজন বিধি। এটাকে কি বলবো আমরা অস হয়ে গেছে আমাদের, তাহলে কি হবে অস বি মানে হচ্ছে বিপরীতক, a ইন্টু 0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা কি বিধি অভেদক। তা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। আমি যে সমস্যাগুলোর সমাধান করে দিয়েছি এবং পূর্বের যে আলোচনা করেছি এগুলোর মাঝে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি পরবর্তী যে কোনো ক্লাসে সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।